আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের টুইন টাওয়ার। তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা অব্যাহত। চীন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় লেজার অস্ত্র তৈরি করবে যুক্তরাষ্ট্র। প্রাণঘাতী সংঘর্ষে লিবিয়ায় নিহত 23। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। রাশিয়ার ঘোষিত সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশায় যুক্তরাজ্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবেন। গুড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের টুইন টাওয়ার। ভারতের উত্তরপ্রদেশের নয়ডাতে রোববার বিকেল নাগাদ বড় বিস্ফোরণের মধ্যে দিয়ে সুপারটেক টুইন টাওয়ার ভবন গুড়িয়ে দেওয়া হচ্ছে। ভারতীয় সময় দুপুর 2:30টায় বিতর্কিত বহুতল এ ভবন দুটি গুড়িয়ে দেওয়ার কথা। এতে নির্মাণকারী সংস্থা সুপারটেকের ক্ষতি হবে 1000 কোটি টাকার মতো। তবে বিস্ফোরণের কারণে আশেপাশের অবকাঠামো ও মানুষজনের যাতে ক্ষতি না হয় তা নিশ্চিত করতে এরই মধ্যে প্রস্তুতি শেষ হয়েছে। নয়ডাতে অবস্থিত বিতর্কিত এই বহুতল ভবন দুটির নাম অ্যাপেক্সো এবং সিয়ানে। এগুলোর মধ্যে একটির উচ্চতা 103 মিটার, দ্বিতীয়টির উচ্চতা 97 মিটার। বহুতল এই ভবনগুলো গুড়িয়ে দিতে হরিয়ানা থেকে ডিনামাইট সহ 3700 কেজি বিস্ফোরক আনা হয়েছে। দুটি ভবনের স্তম্ভে প্রায় 7000 ছিদ্রের ভেতর বিস্ফোরক ঢোকানো হয়েছে। 20,000 সার্কিট স্থাপন করা হয়েছে সেখানে। বিস্ফোরণের কারণে স্তম্ভগুলো এমনভাবে ভেঙে পড়বে যেন তা সোজাসুজি নিচে পড়ে। একে বলা হয় ওয়াটারফল টেকনিক। জানা যায়, বিধি লঙ্ঘন করে ভবন দুটি নির্মাণের প্রমাণ পাওয়ায় ভারতের সুপ্রিম কোর্টের আদেশে তা গুড়িয়ে দেওয়া হচ্ছে। নির্মাতা প্রতিষ্ঠান প্রতিটি টাওয়ারের 40 তলা করে নির্মাণের পরিকল্পনা করছিল। তবে আদালতের আদেশের কারণে কিছু তলা নির্মাণ করা সম্ভব হয়নি। বিস্ফোরণে গুড়িয়ে দেওয়ার আগেই কিছু ভবন ম্যানুয়াল পদ্ধতিতে ভেঙে ফেলা হয়। দুটি টাওয়ারের মধ্যে অ্যাপেক্সা টাওয়ারের এখন 32 তলা আছে, আর সিয়ান টাওয়ারে আছে 29 তলা। 2021 সালের আগস্ট মাসে ভারতের সুপ্রিম কোর্ট দুটি ভবনের মধ্যে ন্যূনতম জায়গা স্থান না রাখার অভিযোগে টুইন টাওয়ার ভেঙে ফেলার নির্দেশ দেন। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী উত্তরপ্রদেশের আবাসন আইন অনুসারে ফ্ল্যাট মালিকদের সম্মতি ছাড়াই বেআইনিভাবে ভবন দুটি নির্মাণ করা হয়েছে। এই বেআইনি কাজের জন্য নয়ডা কর্তৃপক্ষ এবং সুপারটেকের মধ্যে আঁতাত তৈরি হয় বলেও রায়ে মন্তব্য করেন আদালত। পরে ভবন দুটির ফ্ল্যাট মালিকদের অনেকেই আদালতের দ্বারস্থ হন। প্রথমে ঠিক করা হয়েছিল 2022 সালের মে মাসে ভবন দুটি ভেঙে ফেলা হবে। পরে সুপ্রিম কোর্ট 28শে আগস্ট পর্যন্ত সময়সীমা বেঁধে দেন, কিন্তু প্রযুক্তিগত জটিলতা এবং আবহাওয়ার প্রতিকূলতার কথা মাথায় রেখে 4 সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানো হয়। আদালতের নির্দেশ অনুযায়ী বহুতল ভবন দুটি ভাঙার যাবতীয় খরচ নির্মাণকারী সংস্থা সুপারটেকের বহন করতে হবে। এই কাজ করতে খরচ হবে অন্তত 20 কোটি টাকা। তাইওয়ান ঘিরে চীনের সামরিক তৎপরতা অব্যাহত। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দ্বীপটির চারপাশে সামরিক তৎপরতা অব্যাহত রেখেছে চীন। বলা হচ্ছে, আজ রবিবার তাইওয়ানের আশেপাশে 23টি চীনা বিমান ও 8টি জাহাজের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। তাইওয়ানের অভিযোগ, চীনের এই সামরিক তৎপরতার মধ্যে আরো 7টি চীনা বিমান অন্তর্ভুক্ত ছিল, যা তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করে। যদিও এ নিয়ে চীনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে উত্তেজনা বাড়িয়ে দুটি মার্কিন যুদ্ধ জাহাজ রওনা হয়েছে তাইওয়ান উপকূলের দিকে বলে জানিয়েছে বিবিসি ও আল জাজিরা। আজ রবিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ তথ্য জানিয়েছে। চলতি মাসের প্রথম দিকে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি চীনের বিরোধিতা সত্ত্বেও তাইওয়ান সফর করার এই প্রথম এমন কোন পদক্ষেপ নিল যুক্তরাষ্ট্র। মার্কিন সপ্তম নৌবহর জানিয়েছে, দুটি টিকিন্ডুরোগা শ্রেণীর গাইডেড মিসাইল ক্রুজ ইউএসএস আল্টিমাল এবং ইউএসএস চ্যালেঞ্জার সলিভ রবিবার রুটিন ট্রানজিট যাত্রা করেন। ওই অঞ্চল দিয়ে নৌ চলাচল এবং আকাশসীমার স্বাধীনতা আন্তর্জাতিক নিয়ম অনুসারে প্রযোজ্য। চীন রাশিয়ার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলায় লেজার অস্ত্র তৈরি করবে যুক্তরাষ্ট্র। রাশিয়া এবং চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মোকাবেলায় যুক্তরাষ্ট্র
লেজার অস্ত্র তৈরি করবে বলে জানিয়েছে মার্কিন চিফ অব নেভাল অপারেশন অ্যাডমিরাল মিশেল লিজডে। গত শুক্রবার মার্কিন গণমাধ্যম CNN এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই দিন ওয়াশিংটনে রাইট উইলিং গবেষণা প্রতিষ্ঠান হেরিটেক ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারের বক্তব্য দিতে গিয়ে অ্যাডমিরাল জিলডে এসব কথা জানান। মিশেল জিলডে জানান, এ ধরনের লেজার অস্ত্র তৈরিতে উচ্চ মাত্রার এনার্জি লেজার অথবা উচ্চ ক্ষমতা সম্পন্ন মাইক্রোওয়েভ ব্যবহার করা হবে, যা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকি ধ্বংস করতে সক্ষম। মার্কিন নৌবাহিনীর সামনে এখন এই লেজার অস্ত্র তৈরি প্রাধান্য পাচ্ছে বলে উল্লেখ করেন তিনি বলেন, প্রতিরক্ষার দৃষ্টিকোণ থেকে আমরা হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হুমকিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। এটিকে কোনো মতেই আমরা উপেক্ষা করছি না। তবে এই অস্ত্র উন্নয়নের পথে কতটা এগুতে পেরেছে আমেরিকা, সে ব্যাপারে কোনো কিছু বলেননি মার্কিন চিফ অব নেভাল অপারেশন অ্যাডমিরাল। রাশিয়া এবং চীন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের দিক দিয়ে যে উন্নতি অর্জন করছে তা স্বীকার করে অ্যাডমিরাল লিজডে বলেন, দেশ দুটির হাইপারসনিক অস্ত্র সত্যিকার অর্থে উদ্বেগের কারণ। চীন এবং রাশিয়া দুই দেশ এই অস্ত্র তৈরি করছে এবং তারা অল্প সময়ের মধ্যেই এই সক্ষমতা অর্জন করবে। গত মাসে মার্কিন গণমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানিয়েছেন যে মার্কিন প্রতিরক্ষা বিভাগ মানুষবিহীন বেলুন তৈরির ব্যাপারে উল্লেখযোগ্য পরিমাণে বাজেট বরাদ্দ দিয়েছে। এই বেলুন বায়ুমণ্ডলের 18,300 মিটার থেকে 27,400 মিটার উচ্চতায় উড়ানো যায়। শত্রুর হাইপারসনিক অস্ত্রের হুমকি মোকাবেলায় আমেরিকা এই ব্যবস্থা নিচ্ছে। প্রাণঘাতী সংঘর্ষে লিবিয়ায় নিহত 23। লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষে কমপক্ষে 23 জন নিহত ও 140 জন আহত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, শুক্রবার দিবাগত রাতভর এসব গ্রুপের মধ্যে লড়াই তীব্র হয়ে ওঠে। এ সময় গোলাগুলিতে এবং বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এতে কেঁপে ওঠে রাজধানী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব সংঘর্ষের যেসব ছবি প্রকাশ হয়েছে তাতে দেখা যায় বহু ভবনের মারাত্মক ক্ষতি হয়েছে। একটি আবাসিক ভবন একেবারে ধ্বংস হয়ে গেছে, কয়েকটি গাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে এবং আরো কয়েকটি পুড়িয়ে ফেলা হয়েছে। লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফির বিরুদ্ধে 2011 সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আগ্রাসন চালায়, কিন্তু 2014 সালে সেখানে যুদ্ধরত গ্রুপগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয়। তারই বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে একে অন্যের বিরুদ্ধে লড়াই করছে। এখন লিবিয়া আন্তর্জাতিক সমাজ স্বীকৃত গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি বা GNU তাদের সরকারি ফেসবুক সম্পর্ক লিখেছে। ত্রিপোলের পশ্চিমে 27তম গেট এবং দক্ষিণে জেভস গেটে সমবেত হচ্ছিল সশস্ত্র গ্রুপগুলো। সে সময় জাউজিয়া স্ট্রিট এলাকা দিয়ে একটি কনভয় অতিক্রমকালে একটি মিলিটারি গ্রুপ এই কনভয়ের দিকে একে অপরের এক গুলি ছুটতে থাকে। এর ফলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দিবেহ অবস্থান করেছেন ত্রিপোলিতে। এই স্থানটি লিবিয়ার পশ্চিমাংশে, কিন্তু দেশটির পার্লামেন্টের ভবন অবস্থিত পূর্বে তবরুক অঞ্চলে। ওই অঞ্চলে বিরোধী গ্রুপের সরকারের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী ফাতি বাশাগা। তিনি বারবার চেষ্টা করেছেন ত্রিপোলিতে প্রবেশ করে রাজধানী দখল করতে। তার দাবি, GNU সরকার বেআইনি। রাশিয়ার ঘোষিত সেই বিষয়টি নিয়ে ধোঁয়াশায় যুক্তরাজ্য। রাশিয়া ইউক্রেনে কিভাবে আরো সৈন্য মোতায়েন করবে তা স্পষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া কিভাবে তার সশস্ত্র বাহিনীতে সৈন্য বাড়ানোর ডিগ্রিটি কার্যকর করবে তা এখনো স্পষ্ট নয়। তবে রাশিয়া সৈন্য বৃদ্ধির এই ঘোষণায় ইউক্রেনে মস্কোর সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়বে না বলেও মনে করেছে যুক্তরাজ্য। এর আগে 25শে আগস্ট রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী নিয়ে নতুন একটি ডিগ্রি জারি করেন। এই ডিগ্রিতে সশস্ত্র বাহিনীর সদস্য সংখ্যা 19 লাখ থেকে বাড়িয়ে 20,40,000 করার নির্দেশ দেন তিনি। এর মধ্যে সেনার সংখ্যা থাকবে 1,37,000। আগামী বছরের জানুয়ারি থেকে এটি কার্যকর হবে। এর মাধ্যমে সেনার সংখ্যা হবে 10,15,000।